জন্য এটা এটা আমরা হুমকি মনে করছি। এই বিষয়টি সরকারকে বিবেচনা করার জন্য বলবো। নারী নীতিমালার ব্যাপারে যে কথা বলা হয়েছে, এই নারী নীতিমালা সরাসরি ইসলামের বিরুদ্ধে। এই নারী নীতিমালা যেটা সংস্কারের যে প্রস্তাব, এটা সরাসরি ইসলামের বিরুদ্ধে এটা যুদ্ধ করা হয়েছে বলে আমরা মনে করছি। এই নারী নীতিমালা অবশ্যই এই মুহূর্তে এটা বাতিল করতে হবে। এই নারী নীতিমালা নতুন ভাবে সংস্কার কমিটি করে তারাই কিন্তু প্রণয়ন করবে। আরেকটা সংস্কার কমিটি করা প্রয়োজন, বিশেষ করে আমাদের এনসিপির নেতৃত্ব আছে, আমার রাশদ ভাই আছে। একটা অধিক গুরুত্বপূর্ণ, আমার এই দেশের ছেলেরা এই দেশের মধ্যে আন্দোলন করলে একটা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য, এই শিক্ষার জন্য কোন সংস্কার কমিশন হয়নি। দেখেন কত দুর্ভাগ্যজনক। প্রথম কিন্তু সংস্কার কমিশন হওয়ার প্রয়োজন ছিল শিক্ষকের, শিক্ষার একটা কমিশন হওয়ার কথা ছিল, এটা কিন্তু হয় নাই। অথচ আন্দোলন করলো, রাষ্ট্রপ্রিয় আজকে পরিবর্তন করে দিল যে ছেলেরা, কিন্তু তাদের শিক্ষার ব্যাপারে কোনো কমিশন হলো না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি বিশেষ করে আমার যে এনসিপি এবং যে আমার যে রাশদ ভাইরা, আপনার যেহেতু সরকারের যে গুরুত্বপূর্ণ নেতৃত্বের কাছে যাওয়ার সুযোগ আছে, এই মুহূর্তে প্রয়োজন যে শিক্ষানীতিকে ধ্বংস করে দিয়েছিল গত বিগত সরকার, সেই শিক্ষানীতি পুনরুদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার কথা ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই ব্যাপারে কেন নীরব, এটা আমাদের প্রশ্ন। আর একটা কথা বলতে চাই, সেই কথাটা হলো বর্তমান অন্তর্বর্তী সরকার তারা সবার কাছে গ্রহণযোগ্য সরকার নিঃসন্দেহে, কিন্তু তারা যখন বলে আমরা সর্বদলীয় বৈঠক ডাকছি, সর্বদলীয়, এখন বলুন তো বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বিগত যে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমাদের কঠোর ধারাবাহিক আন্দোলন ছিল এবং পতনের সময় আমাদের ধারাবাহিক আন্দোলন ছিল, তাহলে আমরা কোথায়? আমাদেরকে এই পর্যন্ত যে বর্তমান সরকার গঠিত হওয়ার পর এই পর্যন্ত এই 10 মাসের মধ্যে আমরা কেন একটা চিঠিও পেলাম না? আমাদের মতামত দেওয়ার কেন সুযোগ দেওয়া হচ্ছে না? আমরা কারা? আমরা এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তি এবং এই দেশের জুলাই আগস্টের পক্ষের শক্তি। আমরা আজকে আমাদেরকে কেন অবহেলা করা হচ্ছে? এটার জন্য কিন্তু এক সময় জবাবদিহি করতে হবে। আমরা নতুন কিছু নয়, আমরা 1980 সাল থেকে আমাদের সংগঠন, আমাদের জনগোষ্ঠী হয়তো আমরা প্রমাণ করতে পারিনি বিগত সময়ের যে স্বৈরাচারের কারণে আমাদের অবস্থান আমরা প্রমাণ করতে পারি নাই। আমাদের অবস্থান প্রমাণ আমরা ইনশাআল্লাহ আংশিক করেছি গত 26 এপ্রিলে। আমরা আংশিক আমাদের শক্তি প্রদর্শন করেছি। আমরা সুযোগ পেলে এই দেশের মধ্যে আমরা সংখ্যাগরিষ্ঠ, সেটা ইনশাআল্লাহ প্রমাণ করবো। অতএব আমরা সরকারকে বলবো, আমাদের ব্যাপারে যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা হলো, কিন্তু নতুন সরকার যারা আসলো তারা কেন আমাদের ব্যাপারে আবার নতুন করে তারা কিভাবে বৈষম্যমূলক আচরণ করছেন, এটা জাতিকে জানতে চাই। আমরা আজকে পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, আমরা এই দেশের মধ্যে একত্র স্বাধীনতার যুদ্ধের পক্ষে এবং সাথে সাথে যে বিগত স্বৈরাচার জুলাই আগস্টের আন্দোলনের আমরা কিন্তু একটা শেয়ার করছিলাম। আমাদেরকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। আজকে হয়তো আমার অনেক ছেলের মামলা হয়েছিল, আমার এই জুলাই আগস্টের আন্দোলনে আমার প্রায় 30 জন ছেলের মামলা হয়েছে, আমার ছেলে আহত হয়েছে, হয়তো নিহত হয় নাই, কিন্তু সর্বশেষ এই বর্তমান সরকারের আমলে যে নির্মমভাবে একজন ইমামকে হত্যা করা হলো, নির্মমভাবে হত্যা করা হলো, তার এমনকি তার মামলাটা বন্ধ নিতে রাজি নাই। সম্পদ পাবে নারী, সন্তান থেকে সম্পদ পাবে নারী, এর চেয়ে বড় অধিকার আর কি আছে? বরণ পোষণের দায়িত্ব নারী। সে আপনি স্তন বড় রাখলে ট্যাক্স দিতে হবে, না কেটে ফেলতো ভারতবর্ষে, সেই ইতিহাস আমরা জানি না। সেটার বিরুদ্ধে কেন কথা বলেন না? নারী প্রগতিবাদী না, একই সাথে বিধবা কথা, সতী দেওয়া কথা,
সতীরা একসাথে নারীকে স্বামী মারা গেলে স্ত্রীকে হত্যা করা যে কথা, সেটা নির্মম কথা ছিল। সেই কথাটির বিরুদ্ধে তো কেউ প্রতিবাদ করেননি। কিছু দেশের বাদশাহ আলমগীর আমল থেকে সেটা বন্ধের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, পরে দাদা রামমোহন রায় তিনি বাস্তবায়ন করেছিলেন। এটা উদ্যোগ নিয়েছিলেন সতীরা প্রথম সর্বপ্রথম বাদশাহ জাহাঙ্গীর। আমাদেরকে আজকে নারীকে অধিকারের কথা বলে আজকে টিপ দিয়ে আমরা একটা নারী টিপের অধিকার ইতিহাস জানেন? খ্রিস্টপূর্বে 4000 বছর আগে নারীদেরকে বেবিলনের মন্দিরে প্রত্যেক নারীকে দেবতাকে অর্থাৎ ধর্মগুরুকে ভোগ দিতে হতো, দেহ দিতে হতো। দেহ দেওয়ার পরে একটা টিপ দেওয়া হতো গাব গাছের রস দিয়ে, সেটা হলো নারীর বিয়ের সনদ, যেটাকে আমরা গৌরবের টিপ মনে করি। সে বাধ্যতামূলক দেশত্ব প্রতিটা ভিত্তিকে যেখানে ধর্মের আবরণ রাখা হয়েছিল, রাষ্ট্রের আবরণ রাখা হয়েছিল, সেখান থেকে ইসলাম মুক্তি দিয়েছে। আর সেই ইসলামের বাণীকে যারা বুঝে না, অনুধাবন করে না, অর্ধেক রাজনীতি করে আর অর্ধেক ধর্মকে ব্যবহার করে, প্রয়োজন হলে ধর্মকে ব্যবহার করে, প্রয়োজন হলে ধর্মকে ছেড়ে দেয়, তারাই ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলাম কোরআনী আইনের বিরুদ্ধে না বুঝে এই বিভ্রান্তি ছড়াচ্ছে। সুতরাং আমাদেরকে বর্তমান ইসলাম প্রণালীতে আজকে গোল টিভি বৈঠকে এই সেমিনারে নারী কমিশনের প্রস্তাব সংশোধন করতে হবে। স্কুল কলেজের ছাত্রীরা দেহ দিয়ে ইনকাম করবে, এটা সৌন্দর্য না। অসভ্যতার যুগ থেকে ইসলাম মানুষকে সভ্যতার যুগ এনেছে, অমানবিকতার যুগ থেকে ইসলাম মানুষকে মানবিকতা শিক্ষা দিয়েছে, মানুষকে শান্তি দিয়েছে, অধিকার দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, দাসত্ব থেকে মুক্তি দিয়েছে। সেই ইসলামের আবার 90% মুসলমানদের দেশে আমরা কখনো এই অন্যায়ের পক্ষে যেতে পারি না, দেহমতাকে সামাজিক স্বীকৃতির পক্ষে যেতে পারি না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির সমাধান চট্টগ্রাম নগরী বিদেশি বিনিয়োগ সংস্থা নির্দেশনার আয়োজনে অংশীজনের ভাবনা এবং প্রস্তাবনা শীর্ষক আজকের এই আলোচনার সম্মানিত সভাপতি কোরআন এবং সুন্নাহর সাথে যেটা সাংঘর্ষিক সেটাকে বাদ দেওয়ার কথা এনারা বলেছেন। এখানে পাশাপাশি আমি একটি কথা বলবো একজন নাগরিক হিসেবে। দেখেন, একটা রাষ্ট্র, একটা সরকার যখন রাষ্ট্র চালায়, তখন তার প্রতিটি নীতিতে তার ওই সরকারের তার আদরের বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ নেই। ইসলামিক বিষয়গুলো তো বলবেন, এটা তো আমি একজন মুসলমান হিসেবে বলবো, আমার প্রাণকে হাতের মুঠো নিয়ে বলবো যে যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু হয়, তাহলে আপনারা যদি ঐক্যবদ্ধভাবে ডাক দেন, সেখানে একজন মুমিন মুসলমান হিসেবে আমার যা করার আমি সেটুকু করবো। তো কিন্তু আপনি সরকার হিসেবে, সরকারে যারা নীতি নির্ধারক আছেন, যারা নীতি তৈরি করছেন আজকে, তাদের উদ্দেশ্যে আমি বিনয়ের সাথে বলতে চাই, আমাদের কনস্টিটিউশন আমাকে কতটুকু অধিকার দিয়েছে। পার্ট 1 অফ দ্য কনস্টিটিউশন, যে আমাদের যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল স্টেট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, ফান্ডামেন্টাল স্টেট পলিসি, যেটা সেখানে বলা আছে আমাদের আর্টিকেল 18 ক্লজ নাম্বার 2, সেখানে খুব স্পষ্টভাবে বলা আছে যে the state shall adopt effective measures to prevent prostitution and gambling. আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্বলিত সংবিধানের প্রথম পার্ট যেটা, সেখানে রাষ্ট্র বলছে যে রাষ্ট্র অবশ্যই কার্যকর পদক্ষেপ নেবে, ইফেক্টিভ মেজার অ্যাডপ্ট করবে, গ্রহণ করবে। রাষ্ট্র যদি কখনো কোনো নীতি করে, সেটা নারী সংক্রান্ত হোক, পুরুষ সংক্রান্ত হোক, যে কোনো নীতি করবে, সেই নীতির সাথে এই ধরনের অ্যাডপ্ট মেজার করবে যাতে করে প্রস্টিটিউশন আপনার কি হয়, প্রিভেন্ট হয়, গ্যাম্বলিং প্রিভেন্ট হয়। এটা হচ্ছে আমাদের পাবলিক হেলথ অ্যান্ড মোরালিটি যে আমাদের যে আর্টিকেলটি রয়েছে, সেখানে সুস্পষ্টভাবে বলা আছে ক্লজ নাম্বার 2। তাইলে আমাদের সংবিধান যেখানে বলছে যে প্রস্টিটিউশন এবং গ্যাম্বলিংকে প্রতিরোধ করবার মতো কি থাকবে, কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। সেখানে আপনি যৌনবৃত্তিকে একটা পেশা হিসেবে ঘোষণা দেওয়ার জন্য কথা বলেন, এটা তো সমীচীন না। এটা কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক, কন্ট্রাডিক্টরি, অ্যান্ড এই জন্য এটা হবে নাল অ্যান্ড ভয়েড। কারণ আমাদের সুপ্রিমেসি, আমাদের আর্টিকেল 7 এ বলা আছে, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশনে বলা আছে যে কোনো, মূল কথাটাই শুধু আমি বলছি, যে কোনো আইন যখন করবে, সে আইনের যতটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে ততটা বাতিল হয়ে যাবে।
অতএব এই নারী নীতিতে যেসব কোরআন সুন্নাহ বিরোধী পদক্ষেপ এবং বিশেষ করে প্রস্টিটিউশনটাকে প্রমোট করার যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা সর্বান্তকরণ প্রতিবাদ করি এবং যেহেতু এখনো এটা বাস্তবায়ন হয় না, বাস্তবায়ন যেন না হয় সেজন্য সরকারের কাছে আমি জোর দাবি জানাবো। এরপরে কন্টিনিউয়ারে শুধু আমি একটি কথাই বলি, এক লাইনে কথা